মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ফারজানা রূপা, আমি ৭১ টিভিতে কাজ করি। নতুন প্রেস সেক্রেটারি বলেছেন ইন্টেলিজেন্ট প্রশ্ন করতে আর চীন বিষয়ক প্রশ্ন করতে, কিন্তু একটা বোকা প্রশ্ন আর বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে চাই। অবশ্যই, হ্যাঁ, তো ওটাও তো রুটিন কাজ, ওটা বলতে হয়। আর আমি তো আছি। জি, আপনার প্রশ্রয় মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, কোটা বিরোধী আন্দোলন চলছে এখন পর্যন্ত। মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাসিম আলীর সাক্ষী দিয়েছেন, তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে খুবই শক্তিশালী সাক্ষী। আমি তার নিরাপত্তার স্বার্থে এখানে নাম পরিচয় বলছি না। তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত, তার নিজের শরীরের অবস্থা খুব খারাপ, কিন্তু চিকিৎসার টাকা নেই। এই আমাদের মুক্তিযোদ্ধাদের অবস্থা এখন পর্যন্ত। এবং তাদেরকে উদ্দেশ্য করে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য রাখা হচ্ছে। ঠুসঠাস কোটা থেকে শুরু করে নিশ্চয়ই আপনার নজরে এসেছে। তিনি তার ব্যক্তিগত অসুবিধার কথা বলার সাথে সাথে গণমাধ্যমে দেখেছেন যে আজকে আপনার সংবাদ সম্মেলন, এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। এই অবমাননা তারা সহ্য করতে পারছেন না, কিছু করণীয় এই রাষ্ট্রের আছে কিনা। যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান, তারা আদালতের পথে যেতে চান না। এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। ধরুন, একবার তারা এই ধরনের আন্দোলন, শুধু আন্দোলন না, তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল, মানে আমেরিকা অফিসে আক্রমণ, সেখানে মানুষের উপর আঘাত করা, কিছু জ্ঞানীগুণী আছে একবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই। এবং তখন এক পর্যায়ে বলি ঠিক আছে, কোটা বাদই দিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রভাস আমিন, আমি এটিএন নিউজে কাজ করি। একটু কোটা প্রসঙ্গে আরেকটু কথা বলি। আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আরেকটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা, মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই, কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না, প্রিলিমিনারিতে কোটা লাগে না, লিখিততে কোটা লাগে না, একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয়। তখন আসলে মেধায় সবাই সমান। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি, অবশ্যই, জি, সেটা একটা। ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি। আপনাকে খুবই ধন্যবাদ যে আপনারা গত 10-12 দিন ধরে আন্দোলন হচ্ছে, আপনারা অসীম ধৈর্যের সাথে আন্দোলন মোকাবেলা করছেন। এবং যারা আন্দোলন করছে, আমি তারা সংক্ষুব্ধ, চাকরি না পেয়ে বঞ্চিত, তাদের ক্ষোভের সাথে আমার খুবই একমত। তাদেরকে পিছনে কেউ অন্য কেউ ইন্ধন জুগিয়ে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মুক্তিযুদ্ধের মুখোমুখি করার জন্য করছে কিনা, আমার আপনার কাছে আবেদন থাকবে যে আপনারা যেই ধৈর্য দেখিয়ে যাচ্ছেন সেটা দেখিয়ে তাদের সাথে যদি কোনোভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে, আগামী 7ই আগস্ট পর্যন্ত কিছু করার নেই, কারণ সেদিন আপিল বিভাগে শুনানি হবে, তারপর আপিল বিভাগের রায়ের পরে হয়তো নির্বাহী বিভাগ কি করবে না করবে, ততদিন অন্তত তারা যাতে বুঝতে পারে, সেটা আপনি যদি অনেক সংবেদনশীলতার সাথে যদি বিষয়টা বিবেচনা করেন তাহলে ভালো হয়। অনেক ধন্যবাদ। এটা ঠিকই যে আসলে মেধা কার কত সেটা পরীক্ষা প্রিলিমিনারিতে হয়, তারপর পরীক্ষা হয়, রেজাল্ট হয়, ভাইবা হয়, সেই সময় যেটা বাস্তব, তো যদি মুক্তিযোদ্ধার সন্তান হয় তো সেই পাবে। আর সবসময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না, যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকার থেকেই দেওয়া হয়। এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকা থেকে দেওয়া হচ্ছে এটা, এবং সেটাও একটা নির্দেশ আমি দিয়েছিলাম। কাজে এটা কিন্তু আছে, কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযোদ্ধা অগ্রাধিকার পাবে, এটা তো দিতেই হবে। এখন মেধা, এই যে মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই, তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল। এই কথাটা তো মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল, তাদের মেধাটা কোথায়, সেটা আমার প্রশ্ন। আমি কিন্তু রেখে কথা বলছি না, যা বলছি সাফ বলি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম লাবণ্য ভূঁইয়া, আমি এশিয়ান টেলিভিশনে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী, শুরুতেই ব্রিটেনে 4 নারী সংসদ সদস্য হয়েছেন বাংলাদেশের বংশোদ্ভূত, সেজন্য সেই সঙ্গে বঙ্গবন্ধুর নাতনি টিএলএফ সিদ্দিকীও
টানা 4 বারের মতো জয়ী হয়েছেন। আপনার মাধ্যমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, টিউলিপ সিদ্দিকী সহ এবং শেখ রেহানা আপাকেও। আর তিনি শুধু এমপি নন, মন্ত্রীও হয়েছেন। নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য অনেক গর্বের। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজেই বলেছেন বারবার যে আপনি নীলকণ্ঠ, আপনি সবসময় বিষ খেয়ে বিষ হজম করতে জানেন, যার কারণে সব সমালোচনাকে উপেক্ষা করি আপনি আপনার উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। সেদিন পদ্মা সেতু সমাপনীতে আপনি বেশ আবেগ আপ্লুত ছিলেন, আপনার মন্ত্রী মহোদয় তিনিও বেশ আবেগ আপ্লুত ছিলেন। নিঃসন্দেহে দুর্নীতির বিরুদ্ধে আপনার যে অভিযান সবসময় প্রশংসিত। জঙ্গিবাদ যে উত্থান ছিল সেটা আপনি শক্ত হাতে দমন করেছেন। এগুলো নিঃসন্দেহে এই 16 বছরের টানা ক্ষমতায় আপনার অনেকগুলো উল্লেখযোগ্য কাজের মধ্যে জঙ্গিবাদ দমন। তারা আদালত, আমাদের কোমলমতিদেরকে আদালত বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, সংবিধান বিরোধী করে তুলছে। কিন্তু এই জায়গাতে আমাদের একটু হাত দিতে হবে, তা না হলে এরা কিন্তু ভিকটিম, এদের উপর আমরা রাগ করতে পারি। তারা ভিকটিম। এই ধরনের অপবুদ্ধিজীবীদের মুক্ত করতে হবে, এটা একটা বড় কাজ। আরেকটা বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী, আমি তো বিশেষ পত্রিকাগুলির সাথে আমাদেরও যোগাযোগ আছে, ওদের 2টা হেডলাইন লেখা থাকে, যদি আপনি ভারতের সাথে বেশি চুক্তি করে আসেন তাহলে বলে দেশ বিক্রি, আর খবর নাই যদি আপনি একটু কনজারভেটিভ ডিল করে আসেন তাহলে কিছুই পায় নাই। আর চায়নার ক্ষেত্রে তো লেখা ছিল হচ্ছে যে চায়নার ডেট ট্র্যাপে বাংলাদেশ, কেন এত চুক্তি হয়েছে, কিন্তু আপনার পরিমিতির কারণে হেডলাইনটা চেঞ্জ করতে হয়েছে, যেটাকে তারা বলছে যে কিছুই পান নাই। আমরা তো ওখানে যারা ছিলাম দেখেছি যেসব বড় বড় কর্পোরেশন দৌড়াদৌড়ি করেছে, চুক্তি সই করলে 100 বিলিয়ন করা যেত, কিন্তু বাংলাদেশের রেস্ট্রেইনের সময় শ্রীলঙ্কার পথে বাংলাদেশ যাবে না। কিন্তু এই কাজগুলি আমরা আরো যত দিন যাচ্ছে, আমাদেরও তো সক্ষমতা বাড়ছে, আমাদের প্রশাসনের সক্ষমতা বাড়ছে, আমরা আরো নেগোশিয়েট করে আরো বেছে প্রজেক্ট নিতে পারবো, এবং কোন প্রজেক্টে আমাদের রিটার্ন বেশি নিতে পারবো সেটা আপনার নির্দেশ। সে কারণে হয়তো প্রজেক্টের ইনটেক কমে যাচ্ছে, এটা ভালো, কারণ এখন আমরা বেছে করছি। মাননীয় প্রধানমন্ত্রী, সর্বশেষে এই আমাদের কোটা বিরোধী এবং আমাদের শিক্ষক ভাইরাও যে প্রত্যয় যে স্কিম নিয়ে করছে, আমরা খুব সাধারণ মানুষ খুব কষ্ট পেয়েছি এই কারণে যে আপনি 17 কোটি মানুষের জন্য একটা স্কিম দিলেন, আমরা সবাই খুশি। এই সরকারি কর্মচারীরা যারা পেনশন পাচ্ছে তারা মানে তাদের কি কোথায় কমে গেল, বেড়ে গেল, এই দুঃখে পড়ে যাচ্ছে। 16 কোটি মানুষ যে পেল, এটা তো তাদের সুখ নাই। তো তারপরেও আমি বলবো প্রশাসন এবং শিক্ষকদের মুখোমুখি করানোর একটা চেষ্টা হচ্ছে, যে কোনো স্কিম যাতে একসাথে চালু হয়, তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে সেটা তাদের যে দাবি দেওয়াটা ছিল, সেখানে তাদের বেশ কতগুলি ভ্রান্ত ধারণাও আছে। ওখানে আন্দোলন যখন তারা চালাতে যখন টায়ার্ড হবে তখন বলবো, তার আগে বলা দরকারটা কি, এটাই। আর দ্বিতীয়টা প্রথমটা কি একটা বললেন যে সেটা বলে আমাদের জাতীয় সাংস্কৃতিক বিপ্লবটা সম্পন্ন করা, তা নাহলে আমাদের বাঙালি সংস্কৃতি এই সকল কিছুর একমাত্র রক্ষা কবচ, অন্যভাবে করা যাবে না, এটা আমাদের মনে হয়। এবং আপনি তার নেতা, আপনি কবিতা পরিষদ আপনার হাতে তৈরি, সাংস্কৃতিক জোটও আপনার হাতে তৈরি, আপনি শুধু আওয়ামী লীগের নেতা নয়, সকল সাংস্কৃতিক আন্দোলনের নেতা, সেই জন্যই আপনার কাছে দাঁড়িয়ে। মাননীয় প্রধানমন্ত্রী, একটি কথা আছে বাংলা সাহিত্যে, অত্যন্ত সুন্দর কথা, অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন, বক্ষে তার বেদনা অপার। আপনার মধ্যে অলৌকিক আনন্দের ভার আপনার উপরে পড়েছে এবং একই সঙ্গে আপনার পক্ষে অনেক বেদনা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সোহেল হায়দার চৌধুরী, আমি দৈনিক নয়া শতাব্দীতে আছি উপসম্পাদক হিসেবে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু, বাংলাদেশ, বাঙালি, আপনি সবসময় রাইট সাইড অফ দ্য হিস্ট্রিতে ছিলেন, কারণ 71 সালে আমরা সকল অনেক পরাশক্তির বিরুদ্ধেই স্বাধীনতা পেয়েছি। 2022-এ সে আবিষ্কারের প্রয়োজন নাই যে আমরা রাইট সাইড অফ দ্য হিস্ট্রি। আর আরেকটা ব্যাপার, আপনাকে যে প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে, আপনি
সত্যিই বলেছেন, কিন্তু আপনার ধারণার ভিত্তিতে সফট প্ল্যাটফর্ম কিন্তু গড়ে উঠছে, ফিজিক্যাল প্ল্যাটফর্ম বানাতে হবে তা না। যুদ্ধ চাই না, শান্তি, আপনি প্রথম কণ্ঠস্বর। এখন সেই কণ্ঠস্বরের পেছনে তো দেশ, আমরা তো মিউনিকে ছিলাম, বিশ্ববাসী আপনার ধারণার পেছনে এসে দাঁড়াচ্ছে, এটাই তো আপনার প্ল্যাটফর্ম। আপনি জেলেনস্কিকেও মুখের সামনে বলতে পেরেছেন যে তোমার প্রতি অত্যাচারে আমার মর্মবেদনা আছে, কিন্তু আমি যুদ্ধ বন্ধের পক্ষে। আপনি তো কারো পক্ষ নেন নেই। আমাদের নির্বাচনের সময় কোনো পরাশক্তি আপনাকে আপনার গোল থেকে বিচ্যুত করতে পারেন নাই। আপনি যেই ডিপ্লোমেসি তৈরি করেছেন প্রত্যেকের সাথে ওয়ান অন ওয়ান বাইল্যাটারাল প্রয়োজনের ভিত্তিতে, ভারতের সাথে ভারতের সিকিউরিটির প্রশ্নে, আমাদের সিকিউরিটির প্রশ্নে, চায়নার সাথে উন্নয়ন প্রশ্নে, রাশিয়ার সাথে এই প্রশ্নে, নেদারল্যান্ডের সাথে আরেকটা নতুন প্রশ্ন, বদ্বীপ পরিকল্পনা প্রশ্নে, সেটাই আপনার কূটনীতি, সেটা পৃথিবীতে টিকে থাকবে নেত্রী। আর আমরা একটা জিনিস নেত্রী সবসময় বুঝতে পারি না, আমরা উন্নয়নে, আপনি যেটা বলছিলেন, শাইক ভাই প্রশ্ন করছিল, এত প্রোডাকশন বাড়ছে কিন্তু তারপরেও বাজারে অভাব কেন? এই যে মানুষের যে ক্রয় ক্ষমতা বেড়েছে, মিডল ক্লাস যে কত বড় হয়েছে, যারা ডিম খাওয়ার স্বপ্ন দেখে নাই তারা ডিম খাচ্ছে, এইটা স্বীকার করতে হলে শেখ হাসিনার অর্থনীতির প্রশংসা করতে হবে। দেখি তারা উল্টায় প্রশ্ন করে সব আছে, দাম কেন? তারা একটা প্রশংসা এড়ানোর জন্য এই পচা প্রশ্নটা করে যে মিডল ক্লাসের যে উন্নয়ন ঘটেছে, শেখ হাসিনার অর্থনীতি যে প্রবৃদ্ধি হয়েছে, শেখ হাসিনা যে এত মানুষকে উপরে তুলে এনেছে, এই একটা অস্বীকৃতির জন্য এই সব আছে, দাম কেন, এই কেন, সেই কেন, এগুলি দুষ্টু প্রশ্ন নেত্রী, এগুলি আপনি উত্তর দেওয়ার প্রয়োজন নাই। আরেকটা 2024 নেত্রী কিন্তু একটা নতুন শ্রেণীর রাজাকার তৈরি হয়েছে, তাদেরও চিহ্নিত করা প্রয়োজন, যারা বাংলাদেশকে চিরতরে স্তব্ধ করতে চেয়েছিল কিছু পরাশক্তির সাথে মিলে। এবং কিছু কিছু আইডিয়া মিউনিকেও শুনলাম, ডক্টর ইউনূস সম্পর্কে প্রোপাগান্ডা, ওরা মনে করে ও একটা কেমন মানুষ। আমাদেরকে জিজ্ঞেস করলো ঘটনাটা কি, আমি দেখেন উনি একটা সরকারি কর্মচারী, ওই ব্যাংকের টাকা দিয়ে গ্রামীণ কল্যাণ বানিয়েছে, গ্রামীণ কল্যাণের টাকা দিয়ে গ্রামীণ টেলিকম বানিয়েছে, টেলিকমের টাকা দিয়ে গ্রামীণ ফোন বানিয়েছে, গ্রামীণ ফোনের ডিভিডেন্ড যখন আসে, ওই গ্রামীণ ফোনের ডিভিডেন্ড যখন আসে সেটা টেলিকমে আসে, ফেরত যাওয়ার কথা কল্যাণ ব্যাংকে এবং নারীদের কাছে, ওইখান থেকে এটা গ্রামীণ ফোন ফান্ডে চলে যায়, 54টা বানায় টাকা। মানি লন্ডারিং এর একটা বিরাট নেটওয়ার্ক, এটা মোটামুটি একটা আর্কিটেক্ট লাগবে বুঝাতে নেত্রী, মানে খুব জটিল, দিক দিয়ে কিন্তু আমরা ওদেরকে বুঝাতে সক্ষম হচ্ছি। বিশ্ববাসীর কাছে নেত্রী বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র, ডক্টর ইউনূসের কর্মকাণ্ড, 21শে অগাস্ট, তারপরে আমাদের 1/11, এগুলি নেত্রী মানে হেলা না করে শ্বেতপত্র করা দরকার ইতিহাসের জন্য। এগুলি না হলে হবে কি, পূর্ণাঙ্গ চিত্র না থাকলে তাহলে মানুষ বুঝতে পারবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নতুন মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, প্রথম সাংবাদিক সম্মেলন, কাজে আপনাকে অভিনন্দন জানাই। এই মেয়াদে যে নতুন প্রধানমন্ত্রী হলেন, সেই জন্য আপনাকে আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আপনার এই বক্তৃতা সব্যাখ্যাত এবং শেষ লাইনটি খুব গুরুত্বপূর্ণ, যে দেশের আকার নয়, নৈতিক শক্তির বলেই অবস্থান নিতে হয়, সেটার জন্য এই শক্ত দৃঢ় অবস্থানের জন্য ধন্যবাদ জানাই আপনাকে। ধন্যবাদ জানাই। আমার একটা ব্যক্তিগত ধন্যবাদ আছে যে আমাদের এমপি বেগম মতিয়া চৌধুরী, তাকে আবার সংসদ নেতা নির্বাচিত করেছেন, উনি আমার এমপি। ধন্যবাদ জানাই, আপনি আমাদের সাংবাদিকদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছেন নির্বাচনে। 11 জন, প্রায় 12 জন গণমাধ্যমের মালিক আপনার সংসদে আছে যারা নির্বাচিত হয়ে এসছেন, 12 জন। আমরা আমাদের হিসেবে 11 জন হচ্ছে সরাসরি নির্বাচনে, একজন সংরক্ষিতভাবে। আমরা ধন্যবাদ জানাই আমাদের জাতীয় প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি জনাব শফিকুর রহমানকে, 2 বার মনোনয়ন দিয়েছেন, তিনি নির্বাচিত হয়ে সংসদে এসেছেন। এবার আমাদের বর্তমান সভাপতি জানেন না যে সাংবাদিকরা যাতে আমাদের সমালোচনা করতে না পারে, সেই জন্য এবার আমাদের বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিনকে আপনি নির্বাচিত করেছেন, সংরক্ষিত আসনে নির্বাচিত করেছেন, এই জন্য আমাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনাকে বিশেষভাবে একটা ধন্যবাদ জানাই যে সাতক্ষীরা থেকে লাইলা পারভিন সেজুতি, 1970 সনের প্রাদেশিক পরিষদ সদস্য শামু আলাউদ্দিন, এটা তার রাজনৈতিক পরিচয়, কিন্তু তিনি
সাতক্ষীরা থেকে প্রকাশিত পত্রদূত পত্রিকার সম্পাদক ছিলেন আলাউদ্দিন হত্যা করেছিল 1996 সনের 19 জুন রাতে গুলি করে তাকে হত্যা করা হয়। ওই সময় এই মেয়েটি কিশোরী মেয়ে ছিল, সে কিন্তু তার এই বাবার পত্রিকাটি, সে এবং তার হাজবেন্ড আবুল কালাম আজাদ তার এই পত্রিকাটি এখনো চালিয়ে রেখেছে। আমার ধারণা একটা অসাধারণ স্বীকৃতি আপনি দিয়েছেন। আমি আমাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই কাজের জন্য ধন্যবাদ জানাই। মিনাতুল্লাহ খান, আমি সংবাদ সংস্থা ইউএনবি প্রধান সম্পাদক। আমি 2022 সনে আপনাকে আপনার উপরে যে বইটা দিয়েছিলাম সেটার টাইটেল ছিল শেখ হাসিনা অন দ্য রাইট সাইড অফ হিস্ট্রি। ইংরেজি বুঝি না, নিশ্চয়ই বুঝেছেন আপনি। তো আপনি এই নির্বাচনে জিতে আমার সেই টাইটেলটা যে ঠিক সেটাই প্রমাণ হলো, এবং আপনাকে আন্তরিক অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ফারজানা রূপা, আমি 71 টিভিতে কাজ করি। একটি বিষয় পরিষ্কার করতে চাই, আমরা যারা গত 20 বছর ধরে সাংবাদিকতা করি তারা আসলে বাংলাদেশের ম্যাজিকটা জানি। আমরা যখন দেশে বিদেশে যে কিসিঞ্জাররা তলাবিহীন ঝুড়ি বলতো বাংলাদেশকে, তাদের কাছে দেওয়ার মতো জবাব কিন্তু আমাদের আছে। আমরা একজন ম্যাজিক্যাল লেডিকে দেখি বাংলাদেশে। গত 4 দিন ম্যাজিকটা কি, আপনি নেপাল থেকে আসলেন, নেপালে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা আপনার পিছনে দৌড়ালাম, কাজ করলাম, ভাবলাম যে নেপাল থেকে আসবেন আপনি শুক্রবারে, সেই দিন আমাদের কোনো কাজ থাকবে না, আপনি বিশ্রাম নেবেন। এসেই আপনি কর্মসূচি পালন করলেন, আমরা খবরের পিছনে ছুটলাম। পরের দিন শনিবার সারাদিন কিন্তু আমাদের আপনার পিছনে খবরের জন্য ছুটতে হয়েছে। আজকে ভেবেছিলাম যে জন্মাষ্টমী, আপনিও বিশ্রাম নেবেন, আমরাও ছুটি কাটাবো। তো আমরা দেখতে পাই যে পরিবর্তন কোন দিকে আমাদের নিয়ে যাচ্ছে। সেই কারণে আপনার প্রতি আমাদের দেশের মানুষের সকলের প্রত্যাশা অনেক বেশি। আমরা যখন কোনো ঘটনা ঘটতে দেখি, রাজপথ উত্তাল দেখি, যে দাবিতেই দেখি না কেন, আমরা জানি একজন আছেন যিনি সময় মতো আসলে কড়িকাঠটা নাড়িয়ে দিতে পারবেন। তারপরও ষড়যন্ত্র দেশ বিদেশ থেকে কালো তারা উচ্চ কণ্ঠে বলেছে যে লন্ডন থেকে যে বার্তা আসছে সেই প্রেক্ষিতেই আন্দোলন এবং রাজপথে আন্দোলন করেই দাবি আদায় করতে হবে। দেশের মানুষ এই যে ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচনে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিবে, রাজপথে আবার অনিশ্চয়তার জবাবটা আপনার কাছ থেকেই শুনতে চায়। আমরা জানি, আমরা একদম প্রত্যক্ষ করেছি, সেই সময় আপনি একজন মানুষের বাড়ির দরজা থেকে ফেরত এসেছেন, আমরাও ফেরত এসেছি। আপনিই টেলিফোন করেছেন, আপনি বকা খেয়েছেন, কিন্তু তারপরও সেই দাবি প্রত্যাশা আপনার কাছেই। যেই জায়গা থেকে আমরা জানি যে 5 নম্বর শিরোনামে আপনাকে রাখবার পরও আপনি প্রত্যাশা পূরণ করবেন। এই যে সামনে যে গোটা জাতির অনিশ্চয়তা, সেই ক্ষেত্রে শেখ হাসিনা আমাদের ম্যাজিক্যাল লেডি আমাদের জন্য কি ম্যাজিক দেখাবে? অনেক ধন্যবাদ। ধন্যবাদ। কোনো ম্যাজিক না, দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা আর মানুষের প্রতি কর্তব্য। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমার সহকর্মীদের যারা আমরা রিপোর্ট করি তাদের হচ্ছে রাজনৈতিক বক্তব্য লাগে। আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আপনি অনেক কথা বলেছেন, দেশের রাজনীতি নিয়ে আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি তখন শেখ হাসিনার নামের পাশে গণতন্ত্রের মানসকন্যা, এটা আমরা শুনে এসেছি। এবার আপনি একটি অভিনব সংসদ আমাদেরকে উপহার দিয়েছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি দল নয়, অনেক ব্যক্তি আমাদের পক্ষে কথা বলছে, জনগণের কথা বলছে, এবং তারা বেশ প্রাণবন্ত একটা সংসদ সামনে নিয়ে এসেছে। গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা এই যে বাংলাদেশে একটা অভিনব কথা বলার জায়গা তৈরি করলো, আগামী 5 বছর পর, প্রতিটা 5 বছরে আপনি নতুন নতুন নানান দর্শন নিয়ে দেশ চালিয়েছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। এই 5 বছর আপনি বলেছেন যে 2021 পর্যন্ত আমার একটা পরিকল্পনা ছিল। বাংলাদেশের গণতন্ত্র শেখ হাসিনা এই 5 বছরে আসলে কিভাবে দেখে, কোন জায়গায় নিয়ে যেতে চায়? আরেকটি প্রশ্ন না করলেই নয়, আমি ধারণা করি আপনার পরনে এখনো টাঙ্গাইলের শাড়ি। টাঙ্গাইল না, এটা সফিপুর। তার মানে একদম আরো নিবিড়ে চলে গিয়েছেন আপনি। আমাদের আনসার বিডিবির তৈরি করা, এটা নাম দিতে পারো সফিপুর সিফন। বাহ, সবাই ফ্রেঞ্চ সিফন প্রশংসা করে, এটা নাম দাও সফিপুর সিফন। টাঙ্গাইল শাড়ি আপনাকে আমরা আরো আমাদের একদম আনসার বিটিভির ওরা তৈরি করে, আমি ওদের কাছে শাড়ি কিনে সবাইকে উপহার দিই, কাজে আমি আজকে পরে আসি। জামদানি শাড়িতে আপনি প্রাণ ফিরিয়ে এনেছেন, এবং বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে তাঁতিরা আপনাকে নানান ফোরামে জামদানির অ্যাম্বাসেডর বলেন। টাঙ্গাইলের জিআই, টাঙ্গাইল শাড়ির জিআই, তাঁতি থেকে শুরু করে দেশের মানুষ, নারীদের আকাঙ্ক্ষা, এই বিষয়ে আপনার পরিষ্কার বক্তব্য তারা জানতে চান। অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, একজন বীর মুক্তিযোদ্ধার অন্তিম ইচ্ছার কথা জানানোর জন্য আমি একটু সময় নিচ্ছি। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম
তিনি 9 মাস অসুস্থ ছিলেন। মুক্তিযুদ্ধের বাংলাদেশে তিনি সর্বোচ্চ চিকিৎসা পেয়েছেন, সম্মান পেয়েছেন। আপনি তার পাশে দাঁড়িয়েছেন, আমাদের পরিবারের পাশে। আমরা কৃতজ্ঞতা জানাই আপনাকে। আমার বাবা মৃত্যুর পূর্বে আপনাকে কৃতজ্ঞতা স্বরূপ ওনার সেন্স কাজ করেনি, তবু তিনি আপনাকে সালাম জানিয়ে গেছেন। আমি তার পক্ষ থেকে শেষ সালামটি আপনাকে জানাচ্ছি। সালাম প্রধানমন্ত্রী। আমি দুঃখিত ব্যক্তিগত প্রসঙ্গ। প্রধানমন্ত্রী 2005 সালে আমার ইউনিয়নে একজন মুক্তিযোদ্ধা, তিনি অসুস্থ ছিলেন। তিনি চিকিৎসা না পেয়ে অভাবের তাড়নায় তিনি বিজয় দিবসের সকালে ফাঁসি দেন। তার রাষ্ট্রীয় মর্যাদা বাতিল হয়। আমার বাবা সহ আরও মুক্তিযোদ্ধারা প্রেস কনফারেন্স করেন এবং সেই রাষ্ট্রীয় মর্যাদা তারা নিশ্চিত করেন। এই হচ্ছে বিএনপি জামাত জোটের সাথে তাদের শাসনামল আর বঙ্গবন্ধু কন্যা শাসনামলের পার্থক্য। মাননীয় প্রধানমন্ত্রী, আমার বাবার শেষ সালামটি আপনাকে আবার পৌঁছে। অবশ্যই, ধন্যবাদ।